ওকে এই জন্য আমি বলি যে এখানে কি থাকবে ওটা কত o estar period no ito iya itu no guys itu ibe no বাইতে থাকো প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আবারো তোমাদের সামনে দশম শ্রেণীর বিজিএস বাংলাদেশের বিশ্ব পরিচয় নিয়ে উপস্থিত হলাম গত ক্লাসে আমি তোমাদেরকে বাংলাদেশে অর্থনৈতিক নির্দেশক সমূহ অর্থনৈতিক প্রকৃতি নিয়ে কথা বলেছিলাম মনে আছে নিশ্চয় আজকে আমরা তার বাকি অংশ নিয়ে কথা বলবো বাংলাদেশের অর্থনৈতিক বৈশিষ্ট্যটা নিয়ে আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য কোন দেশের অর্থনৈতিক বৈশিষ্ট্যটা প্রধানত সে দেশের অর্থনৈতিক প্রকৃতির উপর নির্ভর করে সে দেশের অর্থনীতির প্রকৃতির উপর নির্ভর করে অর্থনৈতিক প্রকৃতি আবার দেশের ভূপ্রকৃতি প্রাকৃতিক সম্পদ জনগণের শিক্ষা দক্ষতার স্তর উদ্যম এবং উদ্যোগ গ্রহণের মন মানসিকতা উদ্যোগ গ্রহণের সক্ষমতা এগুলোর উপর নির্ভর করে বাংলাদেশের অর্থনীতি অতি প্রাচীন কাল থেকে কৃষি নির্ভর বাংলাদেশের অর্থনীতি হচ্ছে একদম প্রাচীন কাল থেকে কৃষি নির্ভর কৃষি প্রধান এই পাঠে আমরা অর্থনীতির বৈশিষ্ট্যগুলো একটু দেখব তাহলে আমরা কি পেলাম বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য হচ্ছে প্রথম নম্বরে কৃষি নির্ভর বাংলাদেশের অর্থনীতি প্রথম নম্বরে কি পেলাম কৃষি নির্ভর পেলাম বাংলাদেশের অর্থনীতি এক নম্বর কৃষি নির্ভর অতি প্রাচীন কাল থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের অর্থনীতির কৃষি প্রধান অর্থনীতি হিসেবে পরিগণিত হয়ে আসছে যদিও সাম্প্রতিক বছরগুলোতে শিল্প খাতের দিকে আমাদের দেশ এগিয়ে গেছে 2016-17 অর্থ বছরে মোট দেশজ উৎপাদনে জিডিপিতে মৎস্য খাতগুলো কৃষি খাতের অবদান প্রায় 14.73%। কত বললাম 14.73%। দেশের শ্রমশক্তির মোট 40.60% কৃষি খাতে নিয়োজিত দেশের শ্রমশক্তি বেশিরভাগ কোথায় কত পার্সেন্ট বললাম 40.60% শ্রম কৃষি খাতে আছে নিয়োজিত আছে দেশের রপ্তানি আয়েও কৃষি খাতের উল্লেখযোগ্য একটা অবদান আছে খাদ্যশস্য কৃষি খাতের অন্যতম প্রধান উৎপন্ন দ্রব্য বিগত এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশের খাদ্য উৎপাদন ক্রমবর্ধমান এবং জনসংখ্যাও ক্রমবর্ধমান একই সঙ্গে ক্রমশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠছে আমাদের দেশ এছাড়া আমাদের শিল্প খাতের অনেক কাঁচামাল কিন্তু এই কৃষি খাত থেকে আসে শিল্প খাতের অনেক কাঁচামাল থেকে আসে আমাদের এই কৃষি থেকে আসে যেমন পাট যেটাকে আমরা মডিফাইড করে বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে এবং বিভিন্ন কুটির শিল্প থেকে ক্ষুদ্র শিল্প থেকে শুরু করে মাঝারি শিল্প পর্যন্ত এই পাটের উপর নির্ভরশীল তেমনি আছে চা চামড়াজাত শিল্প এগুলো আমাদের কৃষি থেকে আসে এবং এখান থেকে আমরা শিল্পের ব্যবহার হচ্ছে তো বাংলাদেশের আরেকটা আমি একটু কৃষি খাতের প্রকৃতি নিয়ে কথা বলবো আমরা জানলাম যে বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর কৃষি খাতের প্রকৃতি নিয়ে আমরা বলবো কৃষি খাত বাংলাদেশের অর্থনীতিতে একটা প্রধান খাত আমরা জানি এটা বাংলাদেশের অর্থনীতির ভিত কৃষি হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ভিত তবে এখনো গুরুত্বপূর্ণ হলেও
কৃষি উৎপাদন প্রণালী এখনো পর্যন্ত কিন্তু স্বয়ংসম্পূর্ণ বা আধুনিকতা পায়নি। চাষাবাদের আওতাধীন জমির বৃহদাংশ এখনো পর্যন্ত সনাতন পদ্ধতিতে বা পুরনো পদ্ধতিতে চাষাবাদ হচ্ছে। এর ফলে কৃষক জমির কি হচ্ছে, উৎপাদনশীলতাটা কমে যাচ্ছে। এছাড়া দেশের কৃষি প্রকৃতি নির্ভর। এছাড়াও আমাদের দেশের কৃষিটা হচ্ছে প্রকৃতির উপর নির্ভরশীল। বৃষ্টিপাতের সময়, পরিমাণ, এইসবের উপর কৃষি নির্ভর করে। যথাসময়ে প্রয়োজনীয় বৃষ্টিপাত না হলে বা অতিরিক্ত বৃষ্টি হলে কখনো আমাদের কৃষিতে ভালো ফল আসে না বা আমরা ফসল পাই না। কৃষিখাতের আরেকটা বড় আমাদের দেশে ত্রুটি হচ্ছে কৃষক বা কৃষি মজুরদের ন্যায্য একটা মজুরি দেওয়া হয় না। এছাড়া পরিবহন সুবিধার একটা অপ্রতুলতা আছে। তাছাড়া বাজার ব্যবস্থারও ত্রুটি আছে এবং উৎপাদকের অনেক ক্ষেত্রে উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পায় না। আমরা এর মধ্যে অনেক কিছু দেখেছি যে এই অনেক শস্য ফলাতে কৃষকের যে ব্যয়, সবকিছু মিলিয়ে কৃষক কিছুই পায় না। মানে দেখা যায় বেগুন এত বেশি উৎপাদন হয়েছে যে বেগুনের কেজি হয়ে গেছে 2 টাকা, টমেটো এত বেশি উৎপাদন হয়ে গেছে 2 টাকা, কিন্তু আমরা শহরে যারা আছি তারা হয়তো আমরা 20 টাকা করে কিনি বা 30 টাকা 40 টাকা কিনি, কিন্তু কৃষক বিক্রি করছে তার মাঠ থেকে 2 টাকা করে। তো এই যে একটা ব্যবধান, এই যে একটা তফাৎ, এই যে মধ্য স্বত্বভোগীরা যে লাভবান হচ্ছে, এই থেকে কি হয়, আমাদের এই কৃষক সমাজ বা কৃষকগণ অনেক বেশি ভেঙে পড়ে এবং তাদের লসগুলো দিনের পর দিন, বছরের পর বছর গুনতে তারা একসময় কৃষিকাজে তাদের সক্ষমতাটা হারিয়ে ফেলে। মানে এই বিষয়গুলো পুরো দেশের অর্থনীতির উপর একটা বিরূপ প্রভাব ফেলে। যতই আমরা বলি যে দ্রব্যমূল্য, আমরা কিন্তু খুব বেশি দামে কিনি, কিন্তু কৃষক ন্যায্য মূল্য পায় না। এইটা বছর পর বছর বাড়াতে থাকলে অবশ্যই বাংলাদেশের অর্থনীতির উপরে বা আমাদের অর্থনীতির উপরে একটা বিশাল চাপ পড়ে। শিল্প খাতের ক্রমবর্ধমান গুরুত্ব ও অবদান। আমাদের বাংলাদেশের অর্থনীতির আর একটা দিক পেলাম শিল্প খাত, আর একটা দিক পেলাম শিল্প নির্ভর। শিল্প খাত আমাদের এই অর্থনীতিতে অবদান রাখছে। বাংলাদেশের অর্থনীতিতে শিল্প খাতের গুরুত্ব, অবদান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। 1980-81 অর্থ বছরে স্থির মূল্য জিডিপিতে শিল্প খাতের অবদান ছিল 17.31%। আর 2016-17 অর্থ বছরে এই খাতের অবদান 33.66% বেশি। ক্ষুদ্র মাঝারি শিল্প, বৃহৎ শিল্প, খনিজ এবং খনন, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ, এই নির্মাণ খাতগুলোকে সমন্বয়ে শিল্প খাত গড়ে উঠেছে। এখন আমাদের দেশের শিল্প খাতের প্রকৃতিটা কেমন? আমরা দেখেছি বিশ্বের সমস্ত উন্নত দেশগুলো শিল্প নির্ভর। আমাদের দেশেও ধীরে ধীরে আমাদের দেশের অর্থনীতি শিল্প নির্ভর হয়ে উঠছে। কি ধরনের শিল্প, তার প্রকৃতিটা একবার তোমাদের সামনে নিয়ে আসে। মোট দেশের উৎপাদনে শিল্প খাতের অবদান ক্রমশ বৃদ্ধি পেলেও আমাদের শিল্প খাতে মৌলিক ও ভারী শিল্পের অস্তিত্ব এখন একেবারে নেই বললেই চলে। তাহলে আমাদের কি জানা, আমাদের শিল্প খাতে ভারী শিল্পের অবদান নেই। সার কারখানা, চিনি, খাদ্য শিল্প, বস্ত্র, পাট, চামড়া, তৈরি পোশাক, এগুলো হচ্ছে আমাদের শিল্পের অন্তর্ভুক্ত। কিন্তু অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত করতে হয় তাহলে দ্রুত আরো শিল্পায়ন প্রয়োজন। এই জন্য ভারী বা মৌলিক শিল্প যেমন লোহা শিল্প, ইস্পাত শিল্প, অবকাঠামোর জন্য বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি, এগুলো অনেক আবশ্যক। দেশে ভারী যানবাহন সংযোজন, বৈদ্যুতিক সরঞ্জাম, জলযান নির্মাণ, মেরামত, এগুলো শিল্পী রয়েছে, কিন্তু প্রয়োজনের তুলনায় এগুলো খুবই কম। আমাদের অর্থনীতির আরেকটা সুন্দর দিক আছে, যে দিকটা আসলে আমাদের
অর্থনীতিকে চাঙ্গা হতে দিচ্ছে না। জনসংখ্যার আধিক্য, জনসংখ্যা আধিক্য আর শিক্ষা নিম্ন হার, এই ত্রুটি আমাদের অর্থনীতি চাঙ্গা না হওয়ার পিছনে একটা অনেক বড় কারণ জনসংখ্যার আধিক্য এবং শিক্ষার নিম্ন হার। বাংলাদেশের অর্থনৈতিক প্রধান বৈশিষ্ট্য এর জনসংখ্যার আধিক্য। এদেশের মোট জনসংখ্যা চেয়ে কারণে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। প্রতি বর্গ কিলোমিটারে 1015 জন বাস করে, কিন্তু 2018 সালে বিবিএস অনুযায়ী বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে 1252 জন। 1252 জন। তাহলে আমাদের প্রতি বর্গ কিলোমিটারে কত মানুষ বাস করে? 1252 জন। বাংলাদেশের জনসংখ্যা দিকের দেশ হলেও জনসংখ্যা বৃদ্ধির হার ক্রমবর্ধমান। আদমশুমারির রূপায় 1991-2001 সালে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 2.17% এবং 1.48%। এ হার ক্রমশ হ্রাস পেয়েছে এবং 1.37% এসে দাঁড়িয়েছে। তবে বাংলাদেশের জনসংখ্যা ঘনত্ব ও জনসংখ্যার বৃদ্ধির হার উভয়ই তার প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক বেশি। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ অনুযায়ী ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, মালয়েশিয়া এসব দেশে 2019 সালে জনসংখ্যার ঘনত্ব ছিল প্রতি বর্গ কিলোমিটারে 412, 228, 319, 80, 97 জন। আর এই দেশগুলোতে 2010 ও 19 সময়কালে জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক গড় হার ছিল 1.2%, 0.4%, 0.9% এবং 1.6%। জনসংখ্যাকে দেশের সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। জনসংখ্যা কিন্তু দেশের জন্য সম্পদ, জনসম্পদ। কিন্তু বাংলাদেশের জনসংখ্যা এখনো পর্যন্ত একটা সমস্যায় রয়ে গেছে। এই কারণে বাংলাদেশের সাক্ষরতার হার 72.8, অর্থাৎ 27.2%। জনগণ এখনো নিরক্ষর। এই নিরক্ষর জনগোষ্ঠীকে সাক্ষর করা, প্রয়োজনীয় শিক্ষা প্রশিক্ষণ দেওয়া, এদের সুব্যবস্থা নিশ্চিত করা, কার্যক্ষেত্রে উদ্যোগী করে তোলা, মূলধনের যোগান দেওয়া, কর্মসংস্থানের ব্যবস্থা করা ইত্যাদি রাষ্ট্রের জন্য একটা বড় চাপ সৃষ্টি হয়ে গেছে। রাষ্ট্রের উপর একটা বড় চাপ। ব্যাপক বেকারত্ব দেশে, তোমরা জানো শিক্ষিতের হার যত বাড়ছে বেকারের সংখ্যাও তত বাড়ছে। জনসংখ্যাধিক্য, দ্রুত শিল্পায়নের অভাবের ফলে দেশে বেকারের সংখ্যা বাড়ছে। যত শিক্ষিতের হার বাড়ছে কিন্তু শিল্প কারখানা বাড়ছে না, কর্মসংস্থান বাড়ছে না। ফলে বেকারত্বটা আমাদের একটা অংশ হয়ে গেছে। দেশে মজুরির হার কম বলে দিনমজুরদের অধিকাংশকে অর্ধ বেকার হিসেবে গণ্য করা হয়। স্বল্প মাথাপিছু আয় এবং জীবনযাত্রার নিম্নমান। মজুরির নিম্ন হারের কথা আমরা বললাম। ব্যাপক বেকারত্ব, অর্ধ বেকারত্বের ফলে জনগণ গড় আয় অর্থাৎ মাথাপিছু আয় অনেক কম। বাংলাদেশের 2016-17 সালের মাথাপিছু জাতীয় আয় 1610 মার্কিন ডলার। আর এই আয় প্রতিবেশী শ্রীলঙ্কা, ভারতের মাথাপিছু আয়ের চেয়ে অনেক কম। এই দুটো দেশের মাথাপিছু আয় যথাক্রমে 4073.74 এবং 1942.10 ডলার। নিম্ন মাথাপিছু আয়ের কারণে জীবনযাত্রার মানও আমাদের নিম্ন। দেশের 24.8% অর্থাৎ মোট জনসংখ্যার 1/6 জনগণের অবস্থান এখনো দারিদ্র্য সীমার নিচে। সঞ্চয় এবং মূলধন গঠন এবং বিনিয়োগের নিম্ন হার। মাথাপিছু আয় নিম্ন হওয়ার কারণে জনগণের সঞ্চয়ের হার কম, জিডিপি 22.83%। তাই মূলধন বা পুঁজি গঠনের বা উৎপাদনের জন্য বিনিয়োগের হারও কম, অর্থাৎ জিডিপি 27.42%। আবার বিনিয়োগের নিম্ন হারের কারণে নতুন শিল্প স্থাপনের গতিও মন্থর, ফলে নতুন কর্মসংস্থানের হারও কম। বাংলাদেশে এমন একটা দারিদ্র্য চক্রের মধ্যে আবদ্ধ, তবে এই চক্র থেকে বেরিয়ে আসার জন্য সরকার পরিকল্পিত উন্নয়ন কর্মসূচি গ্রহণ করছে।
অবকাঠামোগত দুর্বলতা। এরপর আসো অবকাঠামোগত দুর্বলতা। অবকাঠামো প্রধানত দুই রকম, সামাজিক অবকাঠামো, অর্থনৈতিক অবকাঠামো। অবকাঠামো কয় ধরনের বললাম? দুই ধরনের, সামাজিক অবকাঠামো, অর্থনৈতিক অবকাঠামো। শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন ইত্যাদি সামাজিক অবকাঠামো। শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন এগুলো হচ্ছে সামাজিক অবকাঠামো। যোগাযোগ ব্যবস্থা, পরিবহন, আর্থিক প্রতিষ্ঠান, শিল্পের জন্য ঋণদানকারী প্রতিষ্ঠান, বিদ্যুৎ, পানি, জ্বালানি, বাঁধ, সেচ ব্যবস্থা ইত্যাদি অর্থনৈতিক অবকাঠামো, ইত্যাদি অর্থনৈতিক অবকাঠামোর অন্তর্ভুক্ত। এই আর্থসামাজিক অবকাঠামো অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি স্বরূপ। অবকাঠামো উন্নত না হলে উন্নয়ন কর্মকাণ্ড শুরু করা যায় না। বাংলাদেশের এই অবকাঠামো অনুন্নত, অপর্যাপ্ত। এরপরে পয়েন্ট হচ্ছে বৈদেশিক সাহায্য নির্ভরতা। আর্থসামাজিক উন্নয়নের জন্য বৈদেশিক ঋণ দরকার। অনুদানের উপর বাংলাদেশ অতিমাত্রায় নির্ভরশীল। তবে বিগত এক দশক ধরে বাংলাদেশের আভ্যন্তরীণ উৎস থেকে ঋণের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আর বৈশ্বিক বিভিন্ন পরিবর্তনজনিত কারণে বৈদেশিক উৎস থেকে ঋণ এবং অনুদান প্রাপ্তিও ক্রমশ কমে যাচ্ছে। বৈদেশিক বাণিজ্য। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ প্রধানত স্বল্প মূল্যের কৃষিজাত পণ্য, চা, কাঁচা পাট, শিল্প পণ্যের মধ্যে তৈরি পোশাক, নেটওয়ার্ক, চামড়া, পাটজাত দ্রব্য, সিরামিক এগুলো রপ্তানি করে। শ্রমিকও রপ্তানি হয়, শ্রম শক্তি। কিন্তু বাংলাদেশের আমদানি পণ্যের মধ্যে আছে উচ্চ মূল্যের মূলধনগুলো সামগ্রী, যেমন কলকবজা, যন্ত্রপাতি, জ্বালানি, পেট্রোলিয়াম, খাদ্য, বিলাসদ্রব্য। বিলাসদ্রব্য বলতে রঙিন টেলিভিশন, ফ্রিজ, এয়ার কন্ডিশনার এগুলো। বাংলাদেশের দীর্ঘ সময় ধরে রপ্তানি আয় আমদানি আয়ের চেয়ে কম। রপ্তানি আয়টা আমদানি আয়ের চেয়ে কম, ফলে বাংলাদেশের বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে একটা বিশাল ঘাটতি রয়ে গেছে। প্রাকৃতিক ও মানব সম্পদের অপূর্ণ ব্যবহার। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের যেরকম অপূর্ণ ব্যবহার, মানব সম্পদেরও তেমনি একটা অপূর্ণ ব্যবহার হচ্ছে। যেমন ধরো উর্বর কৃষি জমি, নদ নদী, প্রাকৃতিক জলাশয়, ভূগর্ভস্থ খনিজ সম্পদ। খনিজ সম্পদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কয়লা, প্রাকৃতিক গ্যাস, তারপর চুনাপাথর, সিলিকা বালি, সাদামাটি, চীনামাটি, কঠিন শিলা ইত্যাদি। প্রধানত যথাযথ শিক্ষা এবং প্রশিক্ষণ, কারিগরি দক্ষতা না থাকার ফলে সুস্বাস্থ্য নিশ্চিত করার মাধ্যমে একটা জনগোষ্ঠী মানব সম্পদে পরিণত করা সম্ভব হয়ে উঠছে না। বাংলাদেশের জনসংখ্যার একটা বড় অংশ এখনো কিন্তু শিক্ষা এবং স্বাস্থ্যের ব্যবস্থার বাইরে রয়ে গেছে। বেকারত্ব, দারিদ্র্যের কারণে জনসংখ্যার বড় একটা অংশ এখনো খাদ্যাভাব, পুষ্টিহীনতার শিকার। কাঙ্ক্ষিত মাত্রায় বিজ্ঞান শিক্ষা, তারপরে কারিগরি শিক্ষা, প্রযুক্তির বিস্তার এখনো ঘটেনি। এইসব কারণে বাংলাদেশের জনগণের বৃহত্তর অংশকেই মানব সম্পদে রূপান্তর করা হয়ে উঠছে না। এর ফলে প্রাকৃতিক এবং খনিজ সম্পদের সম্পূর্ণ পরিমাণ জানা, এগুলো পূর্ণ ব্যবহার করা এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ হয়ে ওঠেনি। এখন আমরা জানব বাংলাদেশের অর্থনৈতিক অনগ্রসরতার পিছনে প্রতিবন্ধকতাগুলো কি। অনগ্রসরতার প্রতিবন্ধকতা আছে আমাদের। আমি এতক্ষণ যা যা বললাম এখানে অনেকটাই প্রতিবন্ধকতা সম্পর্কে তোমাদের বলে ফেলেছি। বাংলাদেশের অর্থনীতির নেতিবাচক দিকগুলো, বাংলাদেশের অর্থনীতি স্বয়ং সম্পূর্ণ হয়ে না ওঠার পিছনে যে একটা নেতিবাচক যে দিকগুলো আছে সেগুলো সম্পর্কে অনেকটাই তোমাদেরকে আমি বলে ফেলেছি, এবং তোমরাও বুঝতে পেরেছো যে বাংলাদেশের অর্থনীতি কেন এখনো অনগ্রসর, কেন কাঙ্ক্ষিত মাত্রায় বাংলাদেশের অর্থনীতি পৌঁছাতে পারছে না। তো এরপরের চ্যাপ্টারে গিয়ে আমরা বাংলাদেশের অর্থনৈতিক অনগ্রসরতার প্রতিবন্ধকতাগুলো দেখব। আমি তোমাদের কাছে এখন একটা বাড়ির কাজ দেব, একটা হোমওয়ার্ক দিব, যেটাকে তোমরা আমি তোমাদেরকে বলবো যে ইয়ের উপরে, এই যে এটাকে আমি একটা বড় প্রশ্ন, এই বড় প্রশ্নটা তোমরা নিজ থেকে তৈরি করবে। যে বড় প্রশ্ন তোমরা নিজের থেকেই নিজেরা বইয়ের এই চ্যাপ্টারটা পড়ে সুন্দর করে প্রস্তুত করবে, ঠিক আছে? এবং এই লেখাগুলো এটা তোমাদের সৃজনশীল কোশ্চেন আনসার করার জন্য খুবই বেশি উপকারিত হবে। আমার কথাটা রেখো এবং নিজেরা একটু তৈরি করবে। বিশেষ করে দশম শ্রেণী
তোমাদের সাথে কিন্তু বেশি কথা বলার আমি প্রয়োজন মনে করি না। এই কথাগুলো আমরা নবম শ্রেণীতে অনেকবার বলেছি। দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের পরীক্ষা হবে, টেস্ট পরীক্ষা হবে, সুতরাং তোমাদের পড়ালেখায় এই যে অমনোযোগী হলে সেটার রেজাল্টও তোমাদের খারাপ আসবে। তোমরা এটা মনে করো না যে বৈশ্বিক মহামারীর কারণে আমরা পার পেয়ে যাব। সবাই পার পেয়ে যাচ্ছে, অটো প্রমোশন হবে, আমাদের অটো প্রমোশন হবে, এই ধারণায় যদি থাকো ভুল করবে। আমি বিশেষ করে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বলছি, কোনো অটো প্রমোশনের চিন্তা না করে, আমরা টেস্টে কিন্তু তোমাদেরকে অটো প্রমোশন দেবো না। তোমাদেরকে পরীক্ষা নেব এবং তোমাদের পরীক্ষা হবে, আর কারো পরীক্ষা হোক বা না হোক, পরীক্ষা হবে। সেই পরীক্ষা অনুযায়ী তোমাদেরকে সেখান থেকে তোমাদেরকে আমাদের স্কুলের নিয়ম অনুযায়ী তোমাদেরকে এলাও হবে, তারপর তোমরা পরীক্ষা দিতে পারবে। আর না হয় তোমাদের ভাগ্যে অত সুপ্রসন্ন হবে না যে এমনি এমনি তোমাদেরকে আমরা দিয়ে দেব। এখন অঢেল সময় পাচ্ছ, বইগুলো ভালো করে রিভাইজ করো এবং তৈরি হও পরীক্ষার জন্য। বাংলাদেশের অর্থনৈতিক অনগ্রসরতার প্রতিবন্ধকতাগুলো তুমি তোমার ভাষায়, বইয়ের নিরিখে তোমার ভাষায় লিখবে। বাংলাদেশের অর্থনৈতিক অনগ্রসরতা বইয়ের নিরিখে বিশ্লেষণ করো। হোমওয়ার্ক, এই একটা হোমওয়ার্ক দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এই একটা প্রশ্ন তোমরা যদি তৈরি করো, অনেকগুলো প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে লিখতে পারবে। সুতরাং কোনো অবহেলা করবে না। আমি বাড়ির কাজটা আরেকবার বলছি, তোমরা শুনে নাও যদি পড়তে না পারো। বাংলাদেশের অর্থনৈতিক অনগ্রসরতার কারণগুলো বইয়ের নিরিখে বিশ্লেষণ করো। এই একটা প্রশ্ন তৈরি করে রাখবে, আমাদের সাথে দেখা হবে, এবং দেখা হলে আমি কিন্তু এগুলো প্রত্যেকটা দিনের রেকর্ড আমাদের কাছে আছে, আমরা সেইভাবে তোমাদের কাছ থেকে আদায় করে নেব। আল্লাহ হাফেজ, ভালো থেকো, ভালো করে লেখাপড়া করো। আজকে এই পর্যন্ত।